আশেপাশের পরিচিত মানুষগুলো যখন হয়ে ওঠে খুনি, তখন আর নিরাপত্তা কোথায়? বনশ্রীর শিক্ষার্থী ফাতেমার মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজের একটি অন্ধকার দিক সামনে এনেছে। সামান্য কিছু স্বর্ণালঙ্কার আর ক্ষোভের বশবর্তী হয়ে কিভাবে একটি প্রাণ কেড়ে নেওয়া হলো, সেই বিষয়টি নিয়েই আজকের আমাদের বিস্তারিত প্রতিবেদন। বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা নামক একজন শিক্ষার্থীর একটি গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ফাতেমা বাসায় একাই ছিলেন। নিহতের পরিবারের দাবি তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার ঠিক আগে কালো পোশাক পরিহিত এক যুবক, যাকে মিলন হিসাবে ধারণা করা হচ্ছে, সে বাসায় প্রবেশ করে এবং 20 মিনিটের মধ্যে বাসা থেকে বেরিয়ে যায়। নিহতের বড় বোন জানায় যে বাসার সবগুলো ওয়ার্ডরোব ভাঙা ছিল এবং আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে। অপরাধী রক্তমাখা অবস্থায় ড্রয়ার খুলে মালামাল লুট করে নিয়ে গেছে। পরিবারের অভিযোগ, মিলন তাদের বাসায় খাওয়া দাওয়া করত। গভীর রাতে খেতে আসতে নিষেধ করায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং সেই ক্ষোভ থেকেই সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা পরিবারের। এই ঘটনায় নিহতের পরিবার খিলগাঁও থানায় মামলা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রধান সন্দেহভাজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই বিষয়ে নিহতের বোন জরুরি কিছু তথ্য দিয়েছে মিডিয়াকে। তো প্রিয় দর্শক, চলেন আমরা শুনে আসি নিহতের বোন কি তথ্য দিয়েছে মিডিয়াকে। আমার আব্বা মা বাড়িতে গেছে বুধবারে সরকারে, শুধু বোন আর আমি ছিলাম। আমাদের জমি জমা একটু ঝামেলা ছিল, এই কারণে আমরা 2 বোন ছিলাম। তারপরে আমাদের হোটেল আছে, ওই হোটেলের শুধু সব স্টাফ চলে গেছিল, শুধু একটা স্টাফ ছিল আর কি, 20+ হবে ওনার বয়স। তারপরে দিয়ে ইয়ে করছে, তো বুধবারে তো চলে গেছে। তো উনি 2 বেলা হচ্ছে যে খাবার নিয়ে যেত, আমাদের বাসা থেকে 2 বেলা খাবার নিত। তো বুধবারে বৃহস্পতিবারে এই বুধবারে তো চলে গেছে আমার ফ্যামিলি, বৃহস্পতিবারে ওই লোকটা আসছে, স্টাফটা আসছে যে খাবার নিয়ে যাওয়ার জন্য, রাত্রে 11টা বা 11:30 বাজে। তো আমার বোন একটু রুড ব্যবহার করেছিল আর কি, যে আপনি এত রাত্রে কেন আসছেন, আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবেন নেওয়ার জন্য আর কি। তো আমি বুঝতে পারছি যে একটু রুড ব্যবহার করছে, হয়তো বা সে একটু মাইন্ডে নিয়েছে, সে সন্দেহজনকের তালিকা আছে। তারপরে ইয়ে করলো, তারপরে গতকালকে আমি ওনারে খাবার দিছি, দেওয়ার পরে ওনাকে আমি খুব আদর করে বলছি যে ভাই আর কিছু লাগবে বা আর কিছু, একটা ডিম ভেজে আমি তেহারি দিছি ভাই, মানে মনে যেত আমার বোনের যাতে রেস্টটা না থাকে। আমার বোন তো একটু রুড ব্যবহার করছে, এমনি সচরাচর কারোর সাথে করে, যেহেতু রাত্রে আসছে নিতে খাবার, একটা রিস্ক হয়ে যায়। আমি বলি, তারপরে দিছি। তারপরে সন্ধ্যার পর আসছে বিকাশে নাকি আব্বা টাকা পাঠাবে, ওনার নাকি টাকা লাগবে। তো আমার বিকাশে টাকা পাঠানোর পরে আমি ওনাদের টাকা উঠাই দিছি, যে এখানে এই ফার্মেসি রিচার্জের দোকান থেকে উঠাই দিছি। দেওয়ার পরে মানে আমার একটু ডাউট লেগেছিল আর কি ওনারা দেখে আর কি। তারপরে ইয়ে করলো, এরপর তো বিদায় হলো। তো আজকে সকালে হচ্ছে যে আমরা আজকে সকালে উনি 1:30টার পর বা 1:30টার একটু আগে আসছে আবার খাবার নিয়ে যাওয়ার জন্য। তো আমার বোন আর আমি জোহরের নামাজ পড়ে তো আমি চুলার রান্নাবান্না কিচেন যে সব পয়পরিষ্কার করে রেখেছে। তো আমার বোনে উঠার পরে যাতে কাজ না করা লাগে, ভাত রান্না করে করছি। তো জোহরের নামাজ পড়ে আমি থাকা অবস্থায় ওই লোকটা আসার পর ওরা খাবারটা দিছে। দেওয়ার পরে এরপর বলতেছে যে তো আমার বোন আবার জিজ্ঞেস করতেছে না আর কোনো পরিমাণ বেশি লাগবে কিনা, আমার ফ্রিজের সামনে দাঁড়ানো ছিল। তারপরে দিয়ে আমি বললাম যে, উনি বলে যে না লাগবে না। কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ মানে খুবই আমার কাছে একটু খটকা লেগেছিল আর কি, আমি তো ওইরকমভাবে বুঝিনি। তারপরে আমি কি করছি যে উনি সামনে হাঁটতেছে, আমি ওনার পিছনে, আমি জিমে যাব আর কি। তারপরে উনি যখন বের হয়েছে তখন আমি আমার বোনকে বলতেছি যে দরজাটা লক করে দে আর গেটটা লক করে দেয়। তারপরে আমি এখানে এসে দাঁড়াইছিলাম ও যে পর্যন্ত লক না করছে আর কি। তারপর ওই ছেলেটা রাস্তা ক্রস করছে কিনা আমার জানা নাই, আমি এত খেয়াল করি না। আমি যে জিমটাতে জিম করি, এই যে এটা টাইগার জিম, করার পরে আমি 3:30 একটু পর বা একটু আগে এরকম, একজ্যাক্ট আমার টাইমটা মনে নেই, সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে পাওয়া যাবে। এসে
তো আমি এখানে করতেছি, কড়া নাড়তেছি, গেট খুলে না। ওরে 2-1টা ডাক দিলে বা কড়া নাড়লে দৌড়ে এসে করে গেট খুলে দেয়। তো যখন দেখলাম যে খুলতেছে না, এখানে 2 বাড়িওয়ালা আঙ্কেল এখানে আগুন জ্বালাচ্ছে, আর এখানে আমি ওই দিকে তাকাচ্ছি, এখানে মানে একটু হাঁটাহাঁটি করতেছি, খুলতেছে না কেন। যখন আমি যে এটা আছে না, এটা আমি ঘুরালাম, দেখি যে গেট খোলা। তো গেট খোলার পরে তারপরে আমি যে মেন আমাদের যে দরজাটা, ঘরের যে মেন দরজাটা, ওইটা আমি দেখি যে সিটকেরি লাগানো। তো আমার মনে খটকা লাগছে, ও তো কোথাও যায় না, ও মানে পর্দা করতো আর কি, কোথাও একলা বের হয় না, বের হইলে একদম পর্দা দিয়ে বের করতো। তারপরে দিয়ে করছে, তা আমি দরজা খুলছি, খোলার পরে রুমে ঢুকলাম। রুমে ঢুকার পরে তা রান্নাঘরের সাথে হচ্ছে আমার বেডরুম। তো বেডরুম ঢুকার পরে তারপরে আমাদের তো হোটেলে রান্নাবান্না হয় তো বড় চুলা, দেখি যে চুলা ফেলা, ভাতের যে আমি যে ভাত রান্না করে দিয়ে গেছিলাম, ভাতের পাতিলটাও পড়ে গেছে নিচে পড়া। তখন আমি দেখি, আমি এই রুম থেকে ওই রুমে দৌড় দিছি, ওই রুম থেকে ওই রুম দিছি, দেখি যে সব ঘরে অর্ডার খোলা, মানে সব অগোছালো, সব কিছু অগোছালো। হ্যাঁ পরে আমি রান্নাঘরটার জন্য, আমি কিচেনের জন্য পরিষ্কার করছি, ওখানে বেসিংটা তো ওখানে, তখন আমি যখন পরিষ্কার করেছিলাম তখন খাটটা ছিল না, মানে একটা যে কাঠের যে ইয়েটা ঢেকে রাখে যাতে পানিটা যাতে বাইরে না আসে, ওইটা আমি রেখে যাইনি। তারপরে আমি করছি, তার আমি কি মনে করি জানি এটা সরাই দেখি যে আমার বোন এইভাবে কাচুকুচু করে বসা। আমি মনে করছি যে ওর মাথা হয়তোবা আঘাত লাগছে। তখন আমি ওর বডি ধরে দেখি যে বডি গরম আছে, মানে বেশি সময় হয়নি। তারপরে আমি তাড়াতাড়ি দৌড় খুলে আমি বাড়িওয়ালা আঙ্কেলকে ডাকতেছি, এই 4 দোকানের ওনাদের যারা ছিলেন সবাই ডাকতেছি, ডেকে তারপর সবাই ঢুকছে। আমি তো ওনারা বলতেছে যে একটু ধরেন ফরাজিতে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। একটা মানুষ আসে না, মানুষ এতটা পাষাণ কিভাবে হয় বিপদের সময়? মানুষ কিভাবে এরকম বিবেকহীন মানুষ হয়ে থাকে? আমার বোনটা ধরে নেয়, পুরো সিনেমা ফেল। ও আমি এখান থেকে দৌড় দিতেছি, ওইখান থেকে দৌড় দিতেছি, মেহেরবানি করে আমার বোনটাকে একটু ধরেন, এই যে ফরাজি হসপিটাল এখানে একটা রিক্সা ঠিক করে দেন, আমার একটু ধরেন, আমার বোনটা আমি নিয়ে যাই, আমি পারতেছি না ওরা নিতে। হ্যাঁ পরে এই যে আমার ফ্রেন্ড যে ওরা, আমি দেখেছি কেউ নাই, এই বাইরের আঙ্কেল উনি আমার সাথে রুট ব্যবহার করছে। উনিও বলতেছে যে আমরা কি করবো, ডাক দিচ্ছি, পুলিশ ডাক দিচ্ছি। ওর তো বডি গরম ছিল, আপনার কি বিবেক একটু বাজে নাই যে আমি ইয়ারটা নিয়ে যাই, ওরা হসপিটাল ধরাধরি করে নিয়ে যাই? ওনারা জানি না কেন নেয় নাই। এরপরে এরপরে আমার ফ্রেন্ড আসার পরে এরপরে আমি আর রিক্সাওয়ালার মামা ধরাধরি করে ওই যে ফরেস্টে নিয়ে গেছি। ওর নামাজে হিজাব পরা ছিল গলায়, আমি জানতাম না যে গলা যে কাটা। আমি ভাবছিলাম যে মাথায় হতে বা আঘাত লাগছে। তারপরে দিয়ে যে ওনারা হুইল চেয়ার নামাইছে, নামানোর পরে ওরা বসায় নিয়ে যাবে। তখন যখন হিজাবটা সরাইছি, মানে প্যাঁচ লাগতেছিল, হিজাবটা যখন সরাইছি তখন দিয়েছে আমার বোনের গলা কাটা। তারপরে আবার ব্যাক এনে এই যে এখানে আবার বাসায় আনলাম। না, ওর গলায় রশি পেঁচানো ছিল, রশি পেঁচে হয়তো বা এটা অজ্ঞান অবস্থায় ছিল বা কিছু একটা ছিল, ব্লাড ছিল না। ওরে ওই বেসিংয়ের ভিতরে বিটকেসে যে একটা লাশ রাখা হয় কাচু বাচু করে, তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে তারপরে ওরে বটি দিয়ে কাটা হয়েছে। আমার ভাইয়ের রুমে বটি ছিল, বটি দিয়ে কাটার পরে তারপরে মানে ওইখানে নেওয়ার পরে তারপরে বটি দিয়ে কাটছে। হ্যাঁ গলা কাটছে। ওর বয়স ছিল আপনার যে 2008 সালে 4 ফেব্রুয়ারি আর কি। হ্যাঁ পরে ঘন্টাখানিক পরে আমি সন্দেহের তালিকায় আমি আমাদের যে স্টাফটা মিলন নাম, ফাতেমা আক্তার নীলি। আমার নাম শোভা। জি মিলন ও হচ্ছে বছর না, ও 1-1.5 মাসের মতো আমাদের এখানে ডিউটি করতেছে আমাদের রেস্টুরেন্টে। 1-1.5 মাস হয়েছে কিনা সন্দেহ। এটা আমার আব্বা বলতে পারবে। আমার আব্বা আমার বাড়িতে গেছে তো, যে এসে পড়ছে, প্রায় রাস্তার কাছাকাছি এসে পড়ছে। হ্যাঁ লাগানো ছিল। আমার নাম শোভা, মুসলমান শোভা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন নিহতের বোনের বক্তব্য। আসলে তার বক্তব্যটি কলিজায় দাগ কেটেছে।
তো দর্শক, এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। যে চলে গেছে সে তো আর আসবে না। আমরা চাই তার হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক এবং আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হোক এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এখন এই ঘটনার প্রভাব থেকে আমরা কি শিখতে পেরেছি? আমাদের আরো সাবধান হওয়া উচিত, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। তাই আপনাদেরকে এখন আমি কিছু সতর্ক বার্তা দেব, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং ফলো করবেন। বাসা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংগ্রহ করুন এবং স্থানীয় থানায় তথ্য জমা দিন। মনে রাখবেন, অতিরিক্ত বিশ্বাস এবং অসতর্কতা বড় কোনো বিপদের কারণ হতে পারে। পরিচিত বা অল্প পরিচিত কাউকে বাসায় একা রেখে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। বিপদে পড়লে দেরি না করে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। আপনার সচেতনতাই পারে একটি বড় অপরাধ রুখে দিতে। পরিবারের নিরাপত্তাকে কখনোই হালকাভাবে নেবেন না। আপনার বাসার আশেপাশে সন্দেহজনক কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে দেখলে সাথে সাথে পুলিশকে জানান। ফাতেমার মতো আর কোনো প্রাণ যেন অকালে জ্বরে না যায়। আমাদের একটু সচেতনতাই পারে এমন নৃশংস অপরাধ প্রতিরোধ করতে। পরিচিত বা অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে তার অতীত এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হন। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সতর্ক হতে সাহায্য করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।